লোকসভা ভোট দিল্লিতে চতুর্থ বৈঠকে আইএনডিআইএ বিজেপি বিরোধী লড়াইয়ে এক কাট্টা বিরোধীরা বৈঠকে তৃণমূল নেত্রী সহ 27 দলের প্রতিনিধি। লক্ষ্য আসন সমঝোতা, কংগ্রেসকে 150-র কাছাকাছি আসন ছাড়ার সম্ভাবনা। বাকি 400 আসনে একের বিরুদ্ধে এক লড়াই চায় শরিকরা। 5 রাজ্যে খারাপ ফলের পর কি সমঝোতায় রাজি হাত? 5 সদস্যের জোট কমিটি গড়ল কংগ্রেস। বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসকে বার্তা তৃণমূল নেত্রীর, আসন সমঝোতায় বাধা নেই, আলোচনাতেই সমাধান। গতকাল মন্তব্য মমতার, আজ জোট বৈঠকের আগে খার্গের সঙ্গে আলাদা কথা। সংসদে বেনজির সাসপেনশন, আজ সাসপেন্ড আরো 50 সাংসদ। লোকসভার শীতকালীন অধিবেশনে সাসপেন্ড সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, শশী থারুর সহ বিরোধী সাংসদরা। এখনো পর্যন্ত 2 কক্ষের মোট 142 সাংসদ সাসপেন্ড। মোদির নিশানায় বিরোধী জোট, সংসদে যা হয়েছে বেদনাদায়ক। কয়েকটি দল বিজেপিকে সরাতে জোট বাঁধছে। 24-এও বিরোধী আসনেই থাকবে ওই দলগুলি। সাসপেনশনে ফাঁকা আসনও ভরাবে বিজেপি। তো প্রধানমন্ত্রীর দিবা স্বপ্ন, পাল্টা কটাক্ষ সৌগত। ধনখড়কে ব্যঙ্গ কল্যাণের, সাসপেনশনের প্রতিবাদে সংসদ চত্বরে অবস্থান। বিক্ষোভের মাঝেই অঙ্গভঙ্গি তৃণমূল সাংসদের। ক্ষুব্ধ রাজ্যসভার চেয়ারম্যান। শুভবুদ্ধির উদয় হোক, মন্তব্য ধনখড়ে। সংসদ হামলার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশ। অন্যতম অভিযুক্ত ললিত ঝাড় বাগুইয়াটির বাড়িতে তদন্তকারীরা। লেনদেনের তথ্য পেতে 2 ব্যাংকে অভিযান। নজরে ললিতের কল লিস্টও। টেলিফোন ভবনে দিল্লি পুলিশ। ইকো পার্ক থানাতেও যান অফিসাররা। নমস্কার, বিকেল ঠিক 5টায় 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে এক নজরে একটু দেখে রাখার চেষ্টা করব 5টার 5 মিশালিতে আজ কি কি থাকছে। দিল্লিতে বৈঠক চলছে, জোট বৈঠক। রফার লক্ষ্যে আসন রফা। দিল্লির আরো গুরুত্বপূর্ণ খবর, ধনখড় সেজে দেখালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদের সামনে। স্কুলের গরমের ছুটি কমছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে। নিলামে বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের। কেন, কোন প্লেয়ারকে নিলেন? ইডির নজরে এবার গৌরী খান। ডাঙ্কি রিলিজের ঠিক আগে নতুন করে খবরে শাহরুখ, গৌরী। সকাল থেকে আমাদের নজর ছিল দিল্লিতে, বলা ভালো রবিবার থেকে আমাদের নজর ছিল দিল্লিতে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরু থেকেই বলে আসছিলাম, আজ সেই গুরুত্বপূর্ণ জোট বৈঠক। এই বৈঠকে আসনের রফা সূত্র বেরোবে, অর্থাৎ কোথায় কাকে কত আসন ছাড়া হবে, কংগ্রেসের জন্য কত আসন ছাড়বে আঞ্চলিক দলগুলো, একের বিরুদ্ধে একের লড়াই ঠিক কোন পথে হবে, কিভাবে হবে, সেই বৈঠকের হাড়ির খবর নেওয়ার চেষ্টা করবো। এখন এই বৈঠক চলছে, ভিতর থেকে কি কি খবর পাওয়া যাচ্ছে জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, দেখো, দুটো জিনিস গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করতে পারা গেল। এক হচ্ছে যে সোনিয়া গান্ধী বৈঠক হলের বাইরে তিনি কথা বললেন হচ্ছে সীতারাম ইয়েচুরি এবং জয়রাম রমেশের সাথে, এবং একাধিকবার লক্ষ্য করতে পারা গেল যে সীতারাম ইয়েচুরি এবং জয়রাম রমেশকে নিজেদের মধ্যে কথা বলার জন্য। ফলে কোথাও গিয়ে বাম কংগ্রেসের যে জোট পশ্চিমবাংলায়, সেক্ষেত্রে সেই জোটের ভবিষ্যৎ কি হবে এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রের সঙ্গে জোটের পথে যাবে কিনা, এই বিষয়টি আলোচনার ক্ষেত্রে থাকতে পারে এমনটা মনে করা হচ্ছে। তবে দিনের বৈঠকের শুরুতেই যে কংগ্রেস যে মনোভাব, সেই মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন বাকি দলের নেতারা। অখিলেশ যাদব তিনি এই মূলত এই প্রশ্নটি করেছেন এবং যে 5 রাজ্যের নির্বাচনী ফলাফল, সেই ফলাফলের যে বিষয়, সেই বিষয় নিয়ে সেখানে কথা হয় এবং সেই কথার প্রসঙ্গে ধরেই অখিলেশ যাদব বলেন যে তারা আসন চেয়েছিলেন মধ্যপ্রদেশে, যদিও মধ্যপ্রদেশে তাদেরকে সেই আসন দেওয়া হয়নি। অর্থাৎ কংগ্রেস যে মনোভাব তারা আশা করেন কংগ্রেসের কাছ থেকে, সেই মনোভাব কংগ্রেস দেখিয়ে উঠতে পারেনি। এই বক্তব্যের রেস ধরে যেটা আলোচনার ক্ষেত্রে বারবার ধরে ঘুরে ফিরে এসছে, সেটা থেকে
3.5 মাস সময় গিয়েছে। সেই 3.5 মাস সময়ের মধ্যে ইন্ডিয়া বৈঠকে হয়নি এবং মুম্বাই বৈঠকের পর অনেকে মনে করেছিলেন যে আসন সমঝোতার রাস্তা আরো অনেকটা আগে শুরু করতে পারা যাবে, যদিও কংগ্রেসের তরফ থেকে সেই মনোভাব না দেখানোর ফলে সেই সময়টা অনেকটা নষ্ট হয়েছে। অনেকেই এক্ষেত্রে দাঁড়িয়ে কংগ্রেস যে ভাবনা ছিল যে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো জায়গাতে তারা দারুণ ফল করতে পারবে এবং তার প্রেক্ষিতে বাকি জায়গাতেও তারা দর কষাকষি জায়গাতে যেতে পারবে, তো সেই প্রসঙ্গটি হচ্ছে না বা সেই দিকে গোটা বিষয়টি এগোচ্ছে না, সেটা কার্যত পরিষ্কার আজকের এই বৈঠকের মধ্যে থেকে। তবে সোনিয়া গান্ধীর যে বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে দেখতে পাওয়া গিয়েছে, যেভাবে তিনি কথা বলেছেন নেতাদের সঙ্গে বা বাকিদের সাথে, যাতে একটা বিষয় স্পষ্ট বা মনে করা হচ্ছে সেটা হচ্ছে যে কংগ্রেসের প্রতি বাকিরা যে চাপ তৈরি করছে সেই চাপের ক্ষেত্রে কংগ্রেস নরম মনোভাব দেখাতে পারে এবং আসন সমঝোতার ক্ষেত্রে তারাও যে দ্রুত আলোচনা চায় সে কারণে ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। ধন্যবাদ আবির। আমরা গতকাল থেকেই বলছিলাম আসন সমঝোতার কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই 5 রাজ্য অর্থাৎ গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ, এইখানে কংগ্রেসের জন্য খুব বেশি হলে আঞ্চলিক দলগুলি 26টি, 25টি, গুজরাটের ক্ষেত্রে 26টি, মধ্যপ্রদেশের ক্ষেত্রে 29টি, রাজস্থানে 25টি, ছত্তিশগড়ে 11টি এবং উত্তরপ্রদেশে 10টি, এর বেশি আসন ছাড়তে নারাজ। তার কারণ গত বিধানসভা নির্বাচনে 3টে রাজ্যে কংগ্রেসের যেভাবে ভরাডুবি হয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসকে আদৌ তাতে রাজি হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে কিছুটা নরম ভাব অন্তত কংগ্রেস দেখাচ্ছে বলে ভিতরের খবর আমরা পাচ্ছি যে কিছুটা নরম মনোভাব দেখাচ্ছে, কিন্তু সেটা কতটা শেষমেশ কোন অঙ্কে গিয়ে দাঁড়াবে আমাদের নজর থাকবে। তবে দিল্লিতে আরও একটা কারণে আমাদের নজর রয়েছে, তার কারণ নজিরবিহীনভাবে এতজন সাংসদ যে সাসপেন্ড এর আগে কখনো হয়নি। আজও 50 জন সাংসদ সাসপেন্ড হলেন আজও, এবং সংসদের ভিতরের ছবিটা যেমন আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি সংসদের বাইরের ছবি দেখাচ্ছি। মকর দ্বার যেখান দিয়ে সাংসদরা ঢোকেন, তারা ভিতরে না ঢুকে তারা সাসপেন্ড হওয়া সাংসদরা সেখানেই বিক্ষোভ দেখাচ্ছেন। রাজীব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, রাজীবের সঙ্গে একবার কথা বলবো। রাজীব, আজ এক অন্য সংসদ দেখা গেল, আজ এক অন্যরকম পার্লামেন্ট দেখা গেল। তার কারণ গত দুদিন ধরে আমরা যে ছবি দেখছি, গত সপ্তাহ থেকে যে ছবি দেখছি, আজ বোধহয় সেই ছবির চূড়ান্ত দিক। আর বোধহয় খুব বেশি সাংসদ বিরোধী, মানে বিজেপি বিরোধী খুব বেশি সাংসদ আর বোধহয় সংসদ ভবনের ভিতরে নেই, তাই না? একদমই দেখো অতনু, 142 জন সাংসদ সংসদের বাইরে চলে গিয়েছেন এবং তারা এই চলতি যে অধিবেশনের বাকি কটা দিন তারা ঢুকতে পারবে না, এবং সেইটা কিন্তু একেবারে নজিরবিহীনভাবে হয়েছে। এক দিনে 78 জন, গতকাল 78 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন, আজকে 50 জন। এই দিয়ে বিরোধীরা বলছে যে হচ্ছেটা কি, তার কারণ এত সাংসদ একটা কারণে সাসপেন্ড হচ্ছে এরকম ঘটনা আগে ঘটেনি, এবং কি কারণ, সেই কারণটাই গভীরে লুকিয়ে আছে সব কিছু। কারণটা আমরা জানি, গত 13ই ডিসেম্বর সংসদে হামলা হলো, যেদিন সংসদে হামলার বর্ষপূর্তি সেদিনই আবার হামলা হলো। 2 যুবক তারা গেলেন, ঢুকে পড়লেন সব কিছু ফাঁকি দিয়ে, এবং তারপর সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। সাংসদরা সরকারের কাছে জবাব চাইল এবং জবাব দেওয়ার কথা সংসদের ভেতরে, কিন্তু দেখা গেল প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারা সবাই বাইরে বক্তব্য রাখছেন, ভেতরে কেউ বলছেন না। আর সংসদ চলাকালীন নিয়ম হচ্ছে সংসদের ভেতরে বলতে হবে, তাই তারা সরব হলেন, এবং সরব হওয়ার পর যেটা দেখা গেল তাদের নিয়ম তারা ভেঙেছেন। এই অভিযোগে একের পর এক সাসপেন্ড হতে শুরু হলেন সাংসদরা। রাজ্যসভায় প্রথমে ডেরেক ওব্রায়েন সাংসদ, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতাকে সাসপেন্ড করে দেওয়া হলো, সেদিনই লোকসভা থেকে 13 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। আবার গতকাল সোমবার লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে 78 জনকে সাসপেন্ড করা হলো, আজকে আবার 50 জন মতো সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ালো কোথায়? 142। রাজীব আমাদের সঙ্গে থাকো। এই 142 জন সাংসদ সংসদের বাইরে, সেই সংসদের বাইরের ছবিটা একবার দেখুন। ভিতরে এবার বিজেপি বিরোধী কজন সাংসদ আছেন হাতে গুনে বলা যাবে, বাইরে 142 জন। এরকম একটা পরিস্থিতি। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শোনাবো আপনাদের। In a single word, I can say that it is nothing but an anarchy being played inside the parliament. Anarchy being played inside the parliament. They don't have even an iota of faith upon the parliamentary system in our country.
So that is why it is nothing but an anarchy inside the parliament. এতজন সাংসদ 142 জন সাংসদ সংসদের বাইরে কিভাবে দেখছেন প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু দুষছেন বিরোধীদেরই, বলছেন বেদনাদায়ক ঘটনা সংসদে যা হয়েছে তা বেদনাদায়ক, অর্থাৎ এতজন সাংসদকে যে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু পাশাপাশি তিনি এটাও বলছেন বিরোধীরা যা করেছে তা ঠিক নয় এবং বিরোধীরা ঠিক করেছে, বিরোধী আসনেই থাকবে। অর্থাৎ তার কটাক্ষ যে বিরোধীরা এরকম করলে শুধু বিরোধী আসনেই থেকে যাবেন, বরং সাসপেন্ড হওয়ার ফলে যে সিটগুলো ফাঁকা হয়ে গেল সেগুলো বিজেপি নিয়ে নেবে। আজ যখন বৈঠক হয়, অর্থাৎ আজ যখন সাংসদদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ সংসদ শুরু হওয়ার আগে, পার্লামেন্ট সেশন শুরু হওয়ার আগে আজকের দিনের, তখন তিনি ঠিক বৈঠকে এরকমই কথা বলেছেন। और ये जो ब्लॉक कर रहे हैं, जो अवरोध पैदा कर रहे हैं, ये उनकी हताशा है 3 प्रदेशों में हार के कारण। तो इसका मतलब यही है कि विपक्ष के लोगों को मालूम है कि उनको विपक्ष में ही बैठना है। और अभी जो हॉल है उसमें लगभग 2.5 ब्लॉक बीजेपी के सांसदों से भरता है। 24 में पूरा ब्लॉक भर जाएगा और जो विपक्ष के लोग हैं उनकी संख्या क्या होगी ये बताने की जरूरत है। इंडिया गठबंधन, उसका उद्देश्य है नरेंद्र मोदी सरकार को उखाड़ फेंकना और हम जो यहाँ बैठे हैं उनका उद्देश्य है भारत का भविष्य उज्जवल करना। নরেন্দ্র মোদী কি বলেছেন যখন বিজেপি তা প্রচার করছে, তখন এই যে সাংসদরা সাসপেন্ড হয়েছেন তারা কি বলছেন, ওই দেখুন সৌগত রায় বসে আছেন ওখানে, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, তার বক্তব্য শোনাবো। মোদী পার্টির কর্মীদের এমপিদের চান্দা করার জন্য এরকম কথা বলে থাকতে পারে, কিন্তু এটা দিবা স্বপ্ন। মোদীর জনপ্রিয়তা কমছে, আর যেভাবে ওরা গণতন্ত্র কেড়ে নিচ্ছেন বিরোধীদের সাসপেন্ড করে, তারও প্রতিক্রিয়া দেশের মানুষের উপর পড়বে। খালি সিট এটা তো ওর দিবা স্বপ্ন, ওর আশা। বিরোধীরা যেখানে ছিল সে আসন তো জিতবেই, আরো অনেক আসন। এই যে ছবি দেখছেন মকরদুয়ারের সামনে সবাই বসে রয়েছেন, আর একটা ছবি আপনাদের দেখাবো। তখন ঠিক এইখানে একটা স্ট্রিট ড্রামা টাইপের হচ্ছে, একটা নাটক টাইপের কি হচ্ছিল দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। আজ দেবাশিস পঞ্চায়েত সমিতির সভাপতি বলছেন কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই নাকি এখানে কেন্দ্রের টাকার কি সম্পর্ক? একটা ঘর দেবে বাচ্চা শিশুদের যারা পড়াশোনা করতে আসে, গরিব শিশুদের, গরিব বাচ্চাদের, এর সঙ্গে কেন্দ্রের টাকার কি সম্পর্ক দেবাশিস? অবশ্যই সেই সম্পর্কটা কোথায় আমি জানি না, তবে বেশ কিছুদিন ধরে পরিষেবা যদি দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই যে ভোটে জিতে আসা যারা রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান এবং কাউন্সিলররা সবাই কিন্তু একটাই দাবি, কেন্দ্র টাকা দিচ্ছে না। সদিচ্ছা কেন্দ্র তো 3-4 বছর 5 বছর টাকা দিচ্ছে না, তার আগে কি হলো 14 বছর ধরে চলছিল। অবশ্যই রঞ্জন কুন্ডু যে পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি দাবি করেছেন, কারণ তিনি নতুন দায়িত্বে এসেছেন, তিনি এই বিষয়ে কিন্তু সরাসরি ব্যবস্থা নেবেন। নতুন দায়িত্বে এসেছেন আপনি আশ্বাস দিচ্ছেন। দাদা, আমাদের আশ্বাসে চিঁড়ে ভেজে না, কাজটা করে দেখান, কাজটা করুন, গরিবের বাচ্চাগুলোকে একটা ঠাঁই দিন। আর এই সব বলবেন না কেন্দ্রের টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না কবে থেকে? আর এই অবস্থা কত বছর ধরে? দেখুন কি বলছেন উনি। যেখানে বাংলার ন্যায্য পাওনা জিএসটির টাকা সেটাও তারা দিতে চাইছে না, যার ফলে কোনো জায়গায় সমস্যায় পড়তে হচ্ছে। তবু আপনাদের মাধ্যমে আমি যেটা দেখলাম, নিশ্চিতভাবেই খোঁজ খবর নিয়ে আমরা দ্রুত যাতে এই অঙ্গনারী কেন্দ্রটির হাল আমরা ফেরাতে পারি সে বিষয়ে ব্যবস্থা নেব।
কলকাতায় সাদার্ন মার্কেট, সেখানে একটা পোস্ট অফিস আছে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর কি দেখাই দাদা। দেখুন সাদার্ন মার্কেটে একটা পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের কি অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, চাঙড় ভেঙে পড়ছে। সেই অবস্থাতেই গ্রাহকরা কাজ যাচ্ছেন পরিষেবা নিতে আর কর্মীরা কাজ করছেন। আপনি দেখছেন সেই পোস্ট অফিসের ছবি, ভয়ঙ্কর অবস্থা। একটা পোস্ট অফিস এরকম হতে পারে? কত বড় অবহেলা, কত বড় উদাসীনতা। এই কলকাতার বুকে পোস্ট অফিস তো কেন্দ্রীয় সরকারের আওতায়। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই রকম অবস্থায় কাজ করতে হচ্ছে পোস্ট অফিসের কর্মীদের? একদমই, বা 1-2 বছর নয়, টানা 15 থেকে 20 বছর এই ধরনের বিপজ্জনক অবস্থায় রয়ে গেছে। কারণ এই যে সাদার্ন মার্কেট, এই সাদার্ন মার্কেটের দোতলায় এই পোস্ট অফিসটা রয়েছে এবং দোতলার যে সিঁড়ি দিয়ে এটিকে উঠতে হয়, এই পোস্ট অফিসে যেতে হয়। সাধারণত আমরা জানি যে এই পোস্ট অফিস হচ্ছে ভরসার জায়গা কাদের না, বয়স্ক মানুষদের, পেনশনারদের, তাদের ভরসার জায়গা, তাদের একটা বিশ্বাসের জায়গা। তারা সেখানে সঞ্চিত অর্থ সেখানে মজুত রাখেন, তারা বিভিন্ন কাজে পোস্ট অফিসে যান, পেনশনের জন্য অনেকে যান, অনেকে নানান ধরনের যে ছোট ছোট যে সঞ্চয়, সেই সঞ্চয়গুলো সেখানে করে রাখেন। সেই একেবারে বিপদ মাথায় নিয়ে যারা যাচ্ছেন গ্রাহকরা, তারা বিপদ মাথায় নিয়ে শুধু যাচ্ছেন না, প্রাণ সংশয়ের আশঙ্কা নিয়ে যাচ্ছেন। কেন? মানে গ্রাহকরা যেতে বাধ্য, কিন্তু পরিষেবা দিতে বাধ্য নয় সরকার। দেখুন কি বলছেন গ্রাহকরা। আগে যে পরিস্থিতি ছিল তার চেয়ে আরো বেশি খারাপ। মানে আমার উঠতে ভয় লাগছে, মানে চতুর্দিকে এত ভেঙে গেছে। আর তারপর পোস্ট অফিসে যখন ঢুকলাম, আশেপাশে দিলাম যে কোনো মুহূর্তে হয়তো কিছু বিপদ ঘটতে পারে। মানে ওখানে যাওয়া মানে হচ্ছে জীবনটাকে হাতের মুঠে নিয়ে যাওয়া। পোস্ট অফিসে যাওয়া অবস্থা ঢুকতে ভয় লাগে, ভাঙা চতুর্দিকে ভেঙে পড়ছে, জীবন হাতে করেই ঢুকতে হয়। 18 থেকে দেখছি এরকমই কন্ডিশন, খারাপ অবস্থা তো রয়েছে, রিপেয়ার করা তো করা উচিত। এখন যার আন্ডারে আছে তিনি যদি স্টেপ না নেন তাহলে তো কারোর কিছু করার নেই সে জায়গাটা। বিশ্বজিৎ, এইরকম একটা বিল্ডিং পুরসভা চলতে দিচ্ছে কি করছে? নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। খবর এই মুহূর্তে নিবেদন করলো নাগাল্যান্ড সরকার ডিয়ার 500 স্যাটারডে উইকলি লটারি, প্রথম পুরস্কার 2.5 কোটি গ্যারান্টেড। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। ভারতের শান, সারা দুনিয়ায় এর মান। স্ট্রং মানে মাইথন স্টিল। জ্যাক অলিভার জেনে শুনে পুরসভারই তো উচিত এখানে পোস্ট অফিস না রাখা। এই বিষয়টা পুরসভার যে দায়িত্ব, পুরসভা বিপজ্জনক বাড়ি ঘোষণা করেছে এবং এই 180 এই এসপি মুখার্জি রোড, যেখানে সাদার্ন মার্কেটটা রয়েছে, সেই সাদার্ন মার্কেটের বাড়িটা গোটাটাই বিপজ্জনক। দোতলা এবং তিনতলা তো ভয়ঙ্করভাবে বিপজ্জনক। আর সেই দোতলাতে তারপরেও চলছে কি করে পোস্ট অফিস? তারপরেও চলে কি করে? কার দায়িত্ব? একদমই, কারণ কেন্দ্রীয় সরকারের আওতায় এই পোস্ট অফিস এবং সেখান থেকে এনওসি না আসার কারণেই নতুন করে বিল্ডিং প্ল্যান জমা দিতে পারেননি এই যে বাড়ির যারা হাত বদল হয়েছে মালিক, তারা বিল্ডিং প্ল্যান জমা দিতে পারেনি। তবে ইতিমধ্যেই এই এনওসি মিলেছে এবং পুরসভাতে এই বিল্ডিং প্ল্যান জমা পড়েছে, প্রসেসিং প্রক্রিয়া রয়েছে এবং এই বিল্ডিং হয়তো নতুন করে হবে। আমরা চাই কোনো গ্রাহককে যেন প্রাণ হাতে করে অফিসে না যেতে হয়, পোস্ট অফিসে না যেতে হয়। আমরা চাই এই পোস্ট অফিস বাড়ি পাল্টাক, প্রাণ সংশয়, কর্মীরা, গ্রাহকরা মারা গেলে কি টনক নড়বে? কি বলছেন স্থানীয় কাউন্সিলর মালা রায়, দেখুন। ডিলাপিটেটেড কন্ডিশনে আছে, এটা ঠিকই, মাঝে মধ্যেই ভেঙে টেঙে পড়ে। টাকা জমাটা বা বড় বড় কিছু কাজ ওখান থেকে হয় না, তাও মানুষজন যাতায়াত করে, এটা ঠিকই।
কিন্তু আমরা কিছুদিন আগে ওই 184 এসপি মুখার্জি রোড ওই বিল্ডিংটি নতুন স্যাংশন পাচ্ছে, হাউসে মিটিংয়ে, আমাদের বিল্ডিং কমিটি মিটিংয়ে ওটা পাসও হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই পোস্ট অফিস দেখাতে গিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ICDS সেন্টার, আশ্রয় পেয়েছে একটা ক্লাবে। তাদের কোনো বাড়ি ঘর নেই, গরিব বাবা মার ছেলে মেয়েরা খেতে যায়, পড়াশোনা করতে যায়, আর সেই ক্লাব ঘর একেবারে ভগ্ন দশা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই ক্লাব ঘরেই চলছে, আসে না, ছেলে মেয়েদের পাঠায় না। সত্যি পাঠাবে কেন বলুন তো? মা বাবারা কি প্রাণ দিতে যায় ছেলে মেয়েদের? আপনি পাঠাবেন? যারা দায়িত্বে রয়েছেন এই সব ICDS এর, ছেলে মেয়েকে পাঠাবেন এই স্কুলে? কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, কেন এই রকম অবস্থায় চলছে? কেন কোনো দায়িত্ব পালন করছেন না CDPO, BDO? দাদা এটা কি মানে ধ্বংসাবশেষ বলা যেতে পারে না মৃত্যু গহ্বর? প্রত্যেকটি মায়েদের কাছে এটি হচ্ছে একটি মৃত্যু গহ্বর। তাদের সন্তানদের বাধ্য হয় পাঠাতে, তাও 30 জন ছাত্রছাত্রী থাকলেও অর্ধেক দিন আসেই না কেউ। যখন তখন সেখান থেকে বেরোচ্ছে সাপ, আবার স্কুলে বসে থাকলে মাথার উপর ভেঙে পড়ছে। কবে যে হুড়মুড়িয়ে পুরো বাড়িটা ভেঙে পড়বে সেই অপেক্ষায় থাকছে প্রশাসন। আর সবচেয়ে বড় কথা, একটা ইস্যু, জল নেই, কুয়োর জল, অর্থাৎ মানে একটা পেলাম ইনপুট, খালের জলে বাসন ধোয়া হচ্ছে, সেই বাসনেই খেতে দিচ্ছে। এরা কি মানুষ? কিছু করার নেই অয়নদা, কোথায় যাবে? বাসন ধুতে হবে, কোথায় যাবে? 1 কিলোমিটার দূরে একটি কল রয়েছে, সেখান থেকে দিদিমণি ছাত্রছাত্রীদের পড়তে দিয়ে সে জল আনতে যায় রান্না করার জন্য, খাওয়ার জন্য। ততক্ষণে ছাত্রছাত্রীরা সাপের কামড়ের আশায় থাকে, চাঙড় ভেঙে পড়ার আশায় থাকে। আবার শুধু তাই নয়, আমি তোমাকে বলি, কয়েক বছর আগে এখানে কল বসানোর জন্য, 3টে কল বসানোর জন্য পাইপ টাইপ সব তৈরি হয়েছিল। দাদা কোথায় চলে গেছে কেউ জানে না। কোথায় কল বানানো? একটু অভিভাবকদের কথা শোনাই, তারপরে আবার তোমার কাছে যাব। যত কাণ্ড সংসদের ভিতরের ছবি, বাইরের ছবি, নতুন নতুন ছবি। দেখুন সংসদের বাইরের ছবি, দেখুন একটা দেখতে পাচ্ছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি হচ্ছে বলুন তো? এটা নাটক কোনো? সামনে দেখুন রাহুল গান্ধী দাঁড়িয়ে রয়েছেন, তিনি আবার মোবাইলে ভিডিও করছেন, বাকি সবাই হেসে গড়িয়ে পড়ছেন। আসলে 142 জন সাংসদ বাইরে, তো ওরা ঠিক করেছেন মক পার্লামেন্ট করবেন বাইরে। আজ যখন ধর্ণা প্রতিবাদ, সেখানে তারা সিদ্ধান্ত নিলেন যে সাংসদরা যখন বাইরে, তাহলে মক পার্লামেন্ট হোক। এবং সেখানে জগদীপ ধনখড় কিভাবে কথা বলেন রাজ্যসভার চেয়ারপারসন, সেই অঙ্গভঙ্গি করে, তাকে মিমিক্রি করে দেখাচ্ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সামনে রাহুল গান্ধী দাঁড়িয়ে ভিডিও করছিলেন। এই খবর যখন ভিতরে জগদীপ ধনখড়ের কাছে গেল, তখন তিনি কি বললেন শুনুন। मैंने कुछ देर पहले एक टीवी चैनल पर देखा है, गिरावट की कोई हद नहीं है, गिरावट की कोई हद नहीं है। आपके एक बड़े नेता एक सांसद के असंसदीय व्यवहार को वीडियो कर रहे थे। आपसे भी बहुत बड़े नेता हैं वो। मैं तो यही कह सकता हूं, सद्बुद्धि आए, कुछ तो सीमा होती होगी, कुछ जगह तो बख्शो, कुछ जगह तो बख्शो। একটা সময় ছিল পুজোর ছুটি মানে 1 মাস লম্বা ছুটি, পুজো সংখ্যা শেষ করার সময়। কিন্তু ভেবে দেখতে হবে, অন্য বোর্ডগুলোর সঙ্গে যদি তাল মিলিয়ে চলতে হয়, তাহলে সিলেবাসে চাপ পড়ছে এবং তার জন্য আরও বেশি দিন স্কুলে থাকা জরুরি। শুধু তাই নয়, প্রান্তিক পাড়ায় স্কুলগুলোয় সেখানে মিড ডে মিলের ব্যাপার রয়েছে। স্কুলে এলে পড়ুয়ারা মিড ডে মিল পাবেন, তাই এবার পুজোর ছুটি কমিয়ে দেওয়া হলো। প্রাথমিকে পুজোর ছুটি এবার কমছে, 30 দিনের জায়গায়, অর্থাৎ 1 মাসের জায়গায় কমে হচ্ছে 15 দিন প্রাথমিকের ক্ষেত্রে। অর্থাৎ দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো 11 দিন ছুটি থাকবে। 11 দিন ছুটি শেষে প্রাইমারি স্কুল খুলবে, আবার 4 দিনের ছুটি মিলবে কালী পুজো থেকে ভাই ফোঁটায়।
সব মিলিয়ে 11+4 15 দিন ছুটি এবার থেকে 1 মাসের বদলে। আমরা ছুটি কমাইনি। দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর যে ছুটি সেটা 11 দিন থাকছে, 7/10/2024 থেকে 18/10/2024, এবং মাঝখানে তারপরে আমাদের স্কুল খুলছে এবং কালী পুজো ভাতৃদ্বিতীয়ার ছুটি থাকছে 31/10/2024 থেকে 4/11/2024। এই যে কালী পুজো এবং লক্ষ্মী পুজোর মাঝখানে এটা আমরা স্কুল খোলা রাখছি। তা আমরা চাইছি ক্লাসের সংখ্যাটা বাড়ুক ওদের, যারা গ্রামে প্রাইমারি স্কুলগুলোতে তাদের বাড়িতে তারা পড়াশোনা করে না, স্কুলেই লেখাপড়া করে। এই সময় তো কোনো পুজো নেই, আমরা চাইছি বাচ্চারা স্কুলে আসুক, তারা লেখাপড়া করুক, আনন্দ করুক। এবার আইপিএল এর খবর, কারণ আইপিএল এ এক ইতিহাস তৈরি করে ফেললো নিলামের ক্ষেত্রে। আইপিএল এর নিলামের ক্ষেত্রে ইতিহাস তৈরি করে ফেললো কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স আইপিএল এ ইতিহাস তৈরি করে ফেললো, কারণ মিচেল স্টার্ককে, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ককে কলকাতা নাইট রাইডার্স তুলে নিল। কিন্তু কেন রেকর্ড বলা হচ্ছে, সর্বকালের ইতিহাস বলা হচ্ছে আইপিএল এর ইতিহাসের ক্ষেত্রে? ইরান প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন ইরান? একদমই, দেখো অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক, বাহাতি বোলার, দীর্ঘদিন পর আইপিএল এ কামব্যাক করলেন এবং করলেন শুধু নয়, সুপার হিরোর মতো কামব্যাক করলেন। এর আগে আইপিএল এর ইতিহাসে সর্বাধিক টাকায় বিক্রি হওয়া ক্রিকেটার তিনি ছিলেন হচ্ছে স্যাম কারেন, তার 18.5 কোটি টাকার ড্র উঠেছিল। তবে আজ আইপিএল নিলাম যখন দুবারে শুরু হয়, প্রথমে সেই রেকর্ডটা ভেঙে দেন অস্ট্রেলিয়া বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, আর তার 20.50 কোটি টাকায় তাকে হায়দ্রাবাদ কিনে নেয়। মনে করা হচ্ছিল এটাই হয়তো এটাই রেকর্ড এবং এর থেকে বড় কেউ রেট নাও পেতে পারে, দর নাও পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত মিচেল স্টার্ক যখন এলেন তখন দেখা গেল টাকার ঝুলি উপর করে নেমে পড়েছেন কেকেআর এবং সঙ্গে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই, এবং অবশ্যই তার সঙ্গে গুজরাট। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত কিন্তু দেখা গেল যে কেনাকাটার দিক থেকে কোথাও গিয়ে সেই 20.50 কোটি রেকর্ড ভেঙে দিয়ে সর্বকালের শুধু আইপিএল কেন, ক্রিকেটের যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এই রেকর্ড ভেঙে দিল কেকেআর। 24.75 টাকা। আমি আরো একবার তুমি বলবো 24.75 টাকায় কেকেআর তাকে কিনে নিয়েছে। এই রেকর্ডে আইপিএল তো বটেই, অন্য কোনো ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিতে এত টাকা দিয়ে কেউ কোনোদিনও ক্রিকেটার খেলে নেই। এবং এই ক্রিকেটার ছাড়াও কিন্তু যেমন অনেকে মজা করে বলছে যে আইপিএল কোথাও কি অস্ট্রেলিয়ান প্রিমিয়ার লিগ হয়ে যাচ্ছে, কারণ মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স দুজনকে মিলিয়ে প্রায় কিন্তু সে দল হয়ে গেল 45 কোটি টাকা, যেখানে বিরাট বুমরা এদের অনেক বেশি। তো সব মিলে নিলাম চলছে, যে যার দল বোঝাচ্ছে, কিন্তু কেকেআর এর এই রেকর্ড সর্বকালের চমক বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ। শাহরুখ খানের ডাঙ্কি রিলিজ করছে এই সপ্তাহেই, কিন্তু তার আগেই শাহরুখ খানকে নিয়ে আরও বড় খবর মুম্বাই থেকে, কারণ তার স্ত্রী গৌরী খানের বিরুদ্ধে, গৌরী খানকে নোটিশ পাঠিয়েছে ইডি আর্থিক প্রতারণার মামলায়। তার বিরুদ্ধে অভিযোগ আর্থিক প্রতারণার, এবং তাও 30 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে, নোটিশ ইডির। আমার সঙ্গে মানুষ রয়েছেন, প্রতিনিধি মানুষ, কেন এই অভিযোগ, অর্থাৎ কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো অতনু, গৌরী খানকে ইডি নোটিশ পাঠিয়েছে এবং 30 কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 30 কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় এই যে নোটিশ পাঠিয়েছে, সেখানে শোনা যাচ্ছে যে প্রতারণার নাম জড়িয়েছে। সেক্ষেত্রে একটু সংক্ষেপে বলি, কারণটা হলো 2015 সালে লখনৌর এক রিয়েল এস্টেট কোম্পানি তুলসিয়ানি গ্রুপের যে ফ্ল্যাট বা সেখানকার যে প্রজেক্টটা ছিল তার প্রচারের মুখ ছিলেন গৌরী খান, অর্থাৎ গৌরী খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এবং মুম্বাইবাসী এক ব্যক্তি যশবন্ত কিন্তু এই গৌরী খানকে দেখেই, বা গৌরী খান এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তাকে দেখেই কিন্তু 86 লক্ষ টাকার একটা ফ্ল্যাট বুক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মালিকানা পাননি। এবং তিনি অভিযোগ করেন, কারণ তার বক্তব্য যে শাহরুখ খানের পত্নী এবং ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানকে দেখেই কিন্তু তিনি ফ্ল্যাট বুক করেছিলেন, ভেবেছিলেন যে এখানে আস্থা বা বিশ্বাসের জায়গা রয়েছে, কিন্তু তিনি প্রতারিত হয়েছেন। এবং সেই মামলাতেই কিন্তু গৌরী খানকে ইডি নোটিশ দিয়েছে এবং ওভারঅল 30 কোটি টাকার গলমিল পাওয়া গেছে এই তুলসিয়ানি গ্রুপের প্রজেক্টের মামলায়। এবং ব্যাংকের কাছ থেকেও কিন্তু ইডি নোটিশ চেয়ে পাঠিয়েছে, অর্থাৎ গৌরী খান এবং পাশাপাশি ব্যাংক দু তরফেই কিন্তু জিজ্ঞাসাবাদ করবে ইডি, এবং খুব শিগগিরই হয়তো গৌরী খানকে ডাকা হতে পারে। তবে অতনু জানিয়ে রাখি যে এই বিষয়ে যোগাযোগ করা হলে শাহরুখ বা গৌরী খান বা তাদের কোম্পানির তরফ থেকে বা তাদের ব্যক্তিগত সচিবরা কিন্তু এই মুহূর্তে কিছু জানাতে রাজি হন। ধন্যবাদ।
শুরুতেই ক্ষোভের মুখে কংগ্রেস। মধ্যপ্রদেশ বিধানসভা ভোটে আসন সমঝোতা না করায় দোষারোপ অখিলেশের। ইন্ডিয়া বৈঠকে ক্ষোভ প্রকাশ সমাজবাদী পার্টির প্রধানের। লোকসভায় নমনীয় হওয়ার বার্তা। সংসদে বেনজির সাসপেনশন, আজ সাসপেন্ড আরো 50 সাংসদ। লোকসভা শীত অধিবেশনে সাসপেন্ড সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, শশী থারুর সহ বিরোধী সাংসদরা। এখনো পর্যন্ত দুই কক্ষের মোট 142 সাংসদ সাসপেন্ড। মোদীর নিশানায় বিরোধী জোট, সংসদে যা হয়েছে বেদনাদায়ক। কয়েকটি দল বিজেপিকে সরাতে জোট বাঁধছে। 2400 বিরোধী আসনেই থাকবে ওই দলগুলি। সাসপেনশনে ফাঁকা আসনও ভরাবে বিজেপি। তো প্রধানমন্ত্রীর দিবা স্বপ্ন পাল্টা কটাক্ষ সৌগত। ধনখড়কে ব্যঙ্গ কল্যাণের। সাসপেনশনের প্রতিবাদে সংসদ চত্বরে অবস্থান। বিক্ষোভের মাঝে অঙ্গভঙ্গি তৃণমূল সাংসদের। ক্ষুব্ধ রাজ্যসভার চেয়ারম্যান। শুভ বুদ্ধির উদয় হোক, মন্তব্য ধনখড়ের। সংসদ হামলার তদন্তে কলকাতায় দিল্লি পুলিশ। অভিযুক্ত ললিত ঝাড় বাগুইহাটির বাড়িতে তদন্তকারীরা। লেনদেনের তথ্য পেতে দুই ব্যাংকে অভিযান। নজরে ললিতের কল লিস্ট, টেলিফোন ভবনে দিল্লি পুলিশ। ইকোপার্ক থানাতেও যান অফিসাররা। এবার বন দফতরে ইডি। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘরে তল্লাশি। প্রাক্তন খাদ্যমন্ত্রীর অফিসে রেশন দুর্নীতির নথির খোঁজে অভিযান। বাকিপুরের শালা সহ একাধিক ব্যক্তিকে বন দফতরে চাকরির অভিযোগ। সেই তথ্য খতিয়ে দেখবেন তদন্তকারীরা। 24শে ডিসেম্বরই টেট, দিন বদল করল না হাইকোর্ট। ওই দিন ব্রিগেডে গীতাপাঠ থাকায় টেটের দিন বদলে জনস্বার্থ মামলা। বিজেপি নেতা দিলীপ ঘোষের আর্জি খারিজ ডিভিশন বেঞ্চে। প্রাথমিকে কমছে পুজোর ছুটি। এবার 1 মাসের বদলে 15 দিন ছুটি। দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত 11 দিন স্কুল বন্ধ। কালী পুজো থেকে ভাইফোঁটায় 4 দিনের ছুটি। ক্লাস বাড়াতেই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। জমি হাঙরের নজরে জলা জমি। বর্ধমানে 300 বিঘার জলাশয় বুঝিয়ে